সহজ হবি সহজ হবি, ওরে মন সহজ হবি, সহজ হবি সহজ হবি, ওরে মন সহজ হবি। কাছে জিনিস দূরে রাখে, কাছে জিনিস দূরে রাখে, তার থেকে তুই দূরে রবি। সহজ হবি সহজ হবি, ওরে মন সহজ হবি। কেন রে তোর দুহাত পাতা, দান তো না চাই, চাই যে দাতা। কেন রে তোর দুহাত পাতা, দান তো না চাই, চাই যে দাতা। সহজে তুই দিবি যখন, সহজ তুই সকল পাবি। সহজে তুই দিবি যখন, সহজে তুই সকল লবি। সহজ হবি সহজ হবি, ওরে মন সহজ হবি। সহজ হবি সহজ হবি, ওরে মন সহজ হবি। আপন বচন হতে বাহির হয়ে আয় রে কবি। আপন বচন হতে বাহির হয়ে আয় রে কবি। সকল কথার বাহিরেতে ভুবন আছে হৃদয়ে পেতে। সকল কথার বাহিরেতে ভুবন আছে হৃদয় পেতে। নীরব ফুলের নয়ন পানে চেয়ে আছে প্রভাত রবি। সহজ হবি সহজ হবি, ওরে মন সহজ হবি। কাছে জিনিস দূরে তবু তার থেকে তুই দূরে রবি। কাছে জিনিস দূরে রাখে, তার থেকে তুই দূরে রবি। সহজ হবি সহজ হবি, ওরে মন সহজ হবি। কিংবা যখন সাধু জীবনের গোড়ার দিকের দিনগুলির দিকে তাকাই, দেখি যে একটি পরিকল্পনা অনুসারে যেন আমার জীবন গড়ে উঠেছে বা অভিজ্ঞতা হচ্ছে। পাটনা আশ্রমের সাধু জীবনের মূল তিনটি বিষয় নিয়ে সচেতন হতে পারা, বেলুড় মঠে ট্রেনিং সেন্টারে এসে কতগুলি মৌল প্রশ্নের উত্তর খোঁজা, ও নরেন্দ্রপুরের প্রতিকূল পরিস্থিতিতে কাজের অভিজ্ঞতা, পুরুলিয়ার লেখক হিসেবে পরিচিত হওয়া, ধর্মজগতের বাইরের পত্রিকা ও মানুষের সাথে ইত্যাদি। এই সব কিছুই আমার ইচ্ছেতে ঘটছে বা আমি পরিকল্পনা করে ঘটিয়েছি তা কিন্তু নয়। এগুলি ঘটে গেছে নিজে নিজেই। আপাত দৃষ্টিতে এগুলির মধ্যে কোনো সম্পর্ক না থাকলেও একটা যোগসূত্র যেন লক্ষ্য করা যায় ভালো করে দেখলে। ফুলের মালার মধ্যে ফুলগুলিই চোখে পড়ে, সব ফুলকে গেঁথে রাখে যে সুতো তাকে দেখা যায় না। আমার জীবনেও যে এমন একটি হয়েছিল, এই অদৃশ্য সুতোটি যেন ধরা পড়েছিল ষষ্ঠ ইন্দ্রিয়ে। আমার এক ভাইপো মতন আছে একজন, তো তার সঙ্গে কথা হয়, সে কম্পিউটার টিচার। যেগুলো সব কিছুর প্রোগ্রামিং করা আছে, কম্পিউটার প্রোগ্রামিং একটা মানে কথা আছে। প্রোগ্রামিং তার মানে, প্রোগ্রামিং মানে কম্পিউটারে প্রোগ্রামিং করা থাকলে মানে অর্থাৎ একটা কী করতে হবে না করতে হবে, এরপরে কী করতে হবে, তারপরে কী করতে হবে, এগুলো যদি আগে থেকে কম্পিউটারে সেট করা থাকে তাহলে একটা বোতাম টিপে দিলে অটোমেটিক্যালি সেগুলো হতে থাকে। সেইরকমভাবে আমাদের জীবনটা ভগবানের কাছে প্রোগ্রামিং করা থাকে। এখন ভগবান সেই বোতাম টিপে দিয়েছে, আমাদের সেই প্রোগ্রামের মধ্যে দিয়েই চলতে হবে। মানুষের মনে যখন প্রশ্ন ওঠে যে সে চায় তাড়াতাড়ি উত্তর পেতে, না পেলে একটি উত্তর সে নিজেই ভেবে নেয়, এটা না করে যদি প্রশ্নটিকে জাগিয়ে রাখা যায়, উত্তরের জন্য খোঁজ চালু রাখা যায়,
উত্তরের জন্য অপেক্ষা করতে পারে সে, দেখা যায় যে গভীরতর উত্তর মনে প্রশ্ন জাগিয়ে রাখতে পারলে নতুন দিগন্তের খোঁজ পাওয়া যায়। আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেই সময় নানান পত্রপত্রিকায় লিখছি তখন অনেক সময়তেই নতুন পয়েন্টের খোঁজ করতাম, পেতাম না। রাতে ঘুম ভেঙে যেত কখনো কখনো, আর তখন ওই বিষয়ে চিন্তা করা শুরু করলে অনেক নতুন পয়েন্ট আমার মাথায় আসে। এই একদম মানে খাঁটি কথা, আমার জীবনেতে অনবরত ঘটছে, এখনও ঘটছে। রাত্রি 2টোর সময় 1:30টার সময় ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গিয়ে এই যে ধরনের চিন্তাভাবনা করবো বলে ভাবছি বা কী করবো সেটা ভাবছি, তখন এই নতুন ধরনের চিন্তাধারা মাথার মধ্যে আসে। তখনই উঠে লিখতে শুরু করি। এই 2টো বাজুক 2:30 বাজুক রাত্রি উঠে লিখতে শুরু করি। তখন সেইগুলো আইদার দু একজন মানে আমার ছেলেকে হোয়াটসঅ্যাপ করে জানাই সেই নতুন ধরনের চিন্তাধারাগুলো, যেগুলো খুব কনস্ট্রাকটিভ মানুষের জীবনে। সেইগুলো সব কিছু তো বাইরের লোককে বলা যায় না, আপনজনকে বলা যায় এবং ভাবের লোককে বলা যায়। ও আমার বাড়িতে আমার ছেলে যে বলে পরিচিত বাসুদেব মুখার্জি, ও আমার ভাবের সঙ্গে আমার মিল আছে আমার মনে হয়, সে হিসেবে ওকে জানে, যদি ও খুব একটা রেসপন্স কিছু করে না। আমাদের নিজেই আসতো, পয়েন্টগুলি আসতো আমার স্মৃতি থেকে নয়। প্রথম অবাক হতাম, পরে এটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। আজও এই অভ্যাস বজায় রেখেছি। কোনো বিষয়টি চিন্তা করেই ছেড়ে দিই, রাতে ঘুম ভেঙে গেলে ওই বিষয়টি নিয়ে চিন্তা শুরু করতেই নতুন পয়েন্ট, নতুন উত্তর মাথায় আসে। মনের গভীরে এমন অনেক শক্তি আছে যার ছোঁয়ায় মানুষের জীবনে চমকপ্রদ পরিবর্তন ঘটে, অজানা উত্তরের হদিশ মেলে। বিভিন্ন রকম মানুষের সঙ্গে মিশে মানব উপলব্ধির বৈচিত্র্যময় প্রকাশ দেখতে পেয়েছিলাম তখন। অবশ্য সবারই এমন অভিজ্ঞতা হয়, তবে সচেতন হয়ে এটা লক্ষ্য করতে পারলে অনেক কিছু শেখা যায় এবং এই শেখা কাজে লাগে জীবনের নানান ক্ষেত্রে। মনে পড়ে রবিরতন ভৌমিকের কথা। বিদ্যাপীঠ হাসপাতালে কাজ সামলাতেন। ছোটোখাটো মানুষ, কাজের বেলায় একনিষ্ঠ, মুখের উপর কথা শুনিয়ে দিতেন ডাক্তার ও শিক্ষকদের। তাকে তার বন্ধু বলতে বিশেষ কেউ ছিল না। কাজের বাইরে নিজের পড়াশোনা ও লেখালেখি নিয়ে থাকতেন। ছন্দক নামে একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করতেন। সবাই তাকে সমীহ করত, দূরে থাকতো, আবার পছন্দও করত। অবিবাহিত, সততার প্রতিমূর্তি রবিদা। অন্যদিকে ছিলেন রঞ্জিত মুখার্জি, ইংরেজি শিক্ষক, ছাত্র, শিক্ষক, সাধু, সবার সঙ্গে মিশতেন রঞ্জিতদা। জনপ্রিয় ছিলেন, গুরুকুলে থাকতেন পরিবারের সঙ্গে, ক্লাস নেওয়া ছাড়াও স্কুলের নানান কাজ করে দিতেন স্বেচ্ছায়। অনেকদিন তার সঙ্গে গল্প করেছি অনেকক্ষণ। কখনো কারোর সমালোচনা করতেন না। আর ছিলেন পরিমলদা, ইতিহাস পড়াতেন, গভীর মুখে বানিয়ে কথা বলতে পারেন। স্কুলের বিভিন্ন সভায় তিনি নিজের স্মৃতিকথা শোনাতেন। শিক্ষকেরা আড়ালে বলতেন, পরিমলদাকে রিকোয়েস্ট করলে অশোক চন্দ্রগুপ্তের স্মৃতিকথাও বলতে পারতেন তিনি। মানে অশোক চন্দ্রগুপ্তের সময় উনি ছিলেন, আমরা ওই বানিয়ে বলতে পারতেন আর কি। এই স্মৃতিকথা ছাড়া অন্য সময় তার মুখে আরও প্রশংসা বিশেষ শুনতে পাইনি। আর ছিলেন মণিদা, জল ও বিদ্যুৎ বিভাগের কর্তা। একাই থাকতেন, সমালোচনা প্রবণ মানুষ, কিন্তু রসিক। একবার তাকে জিজ্ঞাসা করেছিলাম, মণিদা, আপনি সবার সমালোচনা করেন কিন্তু আমার কথা লেখেননি কোনো দিন, তো শুনলাম না কেন আপনার মুখে? তিনি গম্ভীর মুখে উত্তর দিয়েছেন, কাউকে মুখের উপর গালাগালি দিই না, কারণ তাতে লোকে দুঃখ পায়। এখনও এই জন্য আমি সবসময় পেছন থেকে ক্রিটিসাইজ করি। আর ছিলেন শ্যামলদা, ইংরেজি শিক্ষক। তার ধারণা ছিল তার প্রতিভার যোগ্য সমাদর হচ্ছে না বিদ্যাপীঠে। এমন হাবভাব যেন ভারতে জন্মগ্রহণ করে ভুল করেছেন, আমেরিকায় জন্মানো উচিত ছিল তার। ও কত রকম মানুষ আছে দেখুন।
এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের কথা হচ্ছে। আমি এখানে বন্ধ করে দিচ্ছি, জোর করে করছি তো।